ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। গল্পটি কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য। ওগো, রাতের বেলা না গেলে হতো না গো? সময়টা তো ভালো যাচ্ছে না, তার উপর আজ এমন অকাল বর্ষা নেমেছে, থেকে থেকে মেঘ ডাকছে। রতু দরজার সামনে দাঁড়িয়ে আধার মুখ করে কথাগুলো বলল তার সদ্য বিয়ে করা স্বামী রাখালকে। কোমরে গামছাটা আরও শক্ত করে বেঁধে রতুর মুখের কাছে নিজের মুখটা আরও এগিয়ে নিয়ে এসে রাখাল বলল, চিন্তা কেন করছো বলো তো? আমি রাখহরিদের বাড়ি যাব, দলিলটা নিয়েই চলে আসব। কাল কোর্ট কাছারিতে যেতে হবে, জমি জমার ব্যাপার, তার উপরে সরকারি অফিসের কাজকর্ম, বুঝতেই তো পারছো। আর শোনো রতু, গ্রামের মধ্যে কয়েক পা হাঁটলেই ওদের বাড়ি। তুমি শক্ত করে দরজা লাগিয়ে দিয়ে ভেতরে বসো, আর বড় ঠাম্মার রাতের খাবারটা সময় মতো দিও কিন্তু। চিন্তা করে না সোনা, আমি সময় মতো চলে আসবো, কেমন? আচ্ছা শোনো, তুমি বড় কালো ছাতাটা দাও তো, বৃষ্টিটা বেড়েছে দেখছি। সাবধানে যেও। দুগ্গা দুগ্গা। লণ্ঠনটা হাতে করে উঁচিয়ে যতটুকু দেখা যায় নিজের স্বামী রাখালকে ততটার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দরজা থেকে দেখল সে। তার বুকের ভেতরটা যেন কু ডাকছে। মোটেও ইচ্ছে ছিল না রাখালকে এমন ঝড় বাদলের রাতে ছাড়ার, কিন্তু পুরুষ মানুষ, ঘরে বসে থাকতেই তো এদের জ্বালা ধরে, তাই না? লোকটার কোনো কথার ছিঁড়িছাঁট নেই। আজ রাতেই যেতে হবে কেন? কাল বেলায় বেলায় গেলে কি খুব একটা অসুবিধে হয়ে যেত? একেই আজ দুপুরে বুড়ি বড় ঠাম্মা কী সব উল্টোপাল্টা গল্প শুনিয়ে তার মাথাটা খেয়েছে। এখন অন্ধকারে বিশাল বাড়িতে একা সেই সমস্ত গল্পগুলো আবার তার নতুন করে মনে পড়ছে, আর থেকে থেকেই সমস্ত শরীরটা বারবার একটা কাঁপুনি দিয়ে উঠছে রতুর। দুপুরে বুড়ি ঠাম্মার ঘরে খাবার দিতে গিয়ে রতু শুনতে পায় বুড়ি নিজের মনেই ঘরের ছাদের দিকে তাকিয়ে শুয়ে শুয়ে নিজের মনেই কী সব যেন ফিস ফিস করে বলছে। আবার সে আসবে, সে আসছে। চোখ দুটো দেখে মনে হচ্ছিল বড় ভয় পেয়েছে সে। কই, এমনভাবে তো বুড়ি ঠাম্মাকে আগে কখনো ভয় পেতে দেখেনি সে। হাতে থালা হাতে নিয়ে কান পেতে কথাগুলো শোনার চেষ্টা করেছিল রতু। আজ 33 বছর পর তার জাগার সময় হয়েছে। আজ আসবে, সে আবার আসবে। এই বাড়ির ওপর নেমে আসবে রোষ। এই গ্রাম আবার ছারকার হয়ে যাবে, সর্বনাশ ঘটবে, মহা সর্বনাশ। সবার শাঁখা সিঁদুর খাবে শয়তানি। কে জাগবে? কার কথা বলছো গো বড় ঠাম্মা? তুমি কি মনে মনে নিজের ইচ্ছে মতো গল্প বানাচ্ছ? বুড়ি ঠাম্মার মরণাপ্রায় অবস্থা। কিসের জন্য যেন তার প্রাণটা এখনো জিরিয়ে রয়েছে এই পৃথিবীতে। তার সমস্ত শরীর শুকনো জীর্ণ, গলার শব্দক্ষীণ, হাঁপানোর মতো শুধু একটা শব্দ হয়। কোনো মতে চটকানো ভাত একটু গিলে গিলে খাইয়ে দেয় রতু, তবে তার বয়সও কালে কালে বয়ে গেছে বহুদিন। রতুর শাশুড়ি মায়ের শাশুড়ির বড় যা, বছর 12-13 আগেই কঠিন জ্বরে ভুগে রতুর শাশুড়ি মারা গিয়েছিলেন। তারপর থেকে একরকম রাখালকে কোলে পিঠে করে মানুষ করেছে তার এই বড় ঠাম্মাই। এ বাড়িতে এসে রতু শুনেছে এই বাড়ির বউগুলোর নাকি সময়ের আগেই অপঘাতে মৃত্যু হয়। একমাত্র এতগুলো দিন বেঁচে আছে তার বড় ঠাম্মা, কিন্তু বাপের বাড়িতে থাকাকালীন রীতিমতো পাঠশালায় পড়েছে সে। কাজেই কুসংস্কারে বিশ্বাস করার মতো মেয়ে সে নয়। গল্প নয় বাছা, গল্প নয়, সত্য, বড় সত্য। আজ 33 বছর পরের প্রথম কৃষ্ণপক্ষের প্রথমা তিথি।
আজ আবার একজনের কপাল পুড়বে। গ্রামে শুরু হবে মড়ক। নাও নাও, ভাত কটা খেয়ে নাও তো দেখি। তুই বাছা, আজ রাতে খবরদার, তোর চুল খুলিস নে, খবরদার, বাইরে যাস নে। কেউ ডাকলে সাড়া দিস নি। লক্ষ্মী মেয়ে আমার, স্বামী সংসার নিয়ে সুখে থাক। ওই ভয়ঙ্করী অলক্ষীর ছায়া যেন তোর ওপর না পড়ে বাছা। ঠিক আছে, চুল খুলবো না, বাইরেও যাব না। আমার হাড় জ্বালিও না তো বুড়ি ঠাম্মা। এবার মুখটি বন্ধ করে খেয়ে নাও তো। ওদিকে উনি কখন ডাক দিয়েছেন ফল কেটে আনার জন্য। নাও, তাড়াতাড়ি করো। রতু ইচ্ছে করেই আর কোনো কথা বলতে দেয়নি বড় ঠাম্মাকে, কিন্তু বড় ঠাম্মা চোখ মুখ মোটেই স্বাভাবিক ছিল না। এতটা ভয় পেতে এই বাড়িতে আশাইস্তক কখনো তাকে দেখেনি সে। সত্যি কিছু আছে নাকি কেবল বয়স্ক মানুষেরই এক কল্পনা এটা? যদিও কখনো কখনো চিলেকোঠার ঘরে গেলেই রতু অনুভব করতে পারে কেউ যেন তাকে এক দৃষ্টিতে দেখছে। একটা চাপা কান্নার শব্দও শুনতে পায় সে। সেই সমস্ত কথাই এখন অন্ধকারের মধ্যে বারবার মনে পড়ছে তার। বাইরে মেঘ ডাকার কড়াত কড়াত শব্দে বারবার কেঁপে উঠছে সে। সমস্ত ঘর জুড়ে যেন একটা অন্য রকমের নিস্তব্ধতা। এত বড় বাড়ি, এতগুলো ঘর, কিন্তু থাকার লোক মোটে 4 জন। তাই ইচ্ছে করেই বেশিরভাগ ঘরগুলো সব সময় তালা বন্ধ থাকে। মাঝে মাঝে পরিষ্কার করা হয় বটে, কিন্তু কেবল একটা ঘর বাদ দিয়ে। সেই ঘরটায় তার ঢোকা নিষেধ। অন্যদিকে সবসময় কাজের বউ মিঠুর মা থাকে, কিন্তু সেও যে আজ বাড়ি গেছে। রতুর বড্ড ইচ্ছে করে তার শ্বশুরবাড়ির ইতিহাস জানতে, কিন্তু তাকে বলার মতো তো তেমন কেউ নেই। রাখালকে বললেই সে যেন এড়িয়ে যায়। তার মুখটা যেন কেমন মুহূর্তের মধ্যেই গম্ভীর হয়ে ওঠে। তাই বিশেষ একটা রতু আর তাকে ঘাঁটায় না। বোধহয় মায়ের কথা মনে পড়ে যায়। বড় ঠাম্মার কাছ থেকে অনেক গল্পই জানা যায়, কিন্তু বুড়ি একভাবে বেশিক্ষণ কথা বলতে পারে না, তার কষ্ট হয়। রতুর কেন জানি না বারবার মনে হতে থাকে এই বাড়িতে অনেক কিছু লুকোনো আছে, কিন্তু কিছুতেই তা প্রকাশ হয় না। জানলার ধারে বসে এক মনে এই কথাগুলো ভাবছিল রতু। তখনই প্রচণ্ড জোরে এক বিদ্যুতের চমকের শব্দে তার টেবিলের ওপর থেকে থপ করে পড়ে যায় একটা মাটির তৈরি ঘোড়া। এটাই তো বিয়ের পর প্রথমবারের জন্য মেলায় গিয়ে কিনে দিয়েছিল রাখাল। কত শখ করে সাজিয়ে রেখেছিল সে। হঠাৎ লণ্ঠনটাও নিভে যায় এক দমকা বাতাসে। মনের ভেতরে ঘরের মতোই অন্ধকার সম্পূর্ণ ভরে ওঠে রতুর। একটা মন খারাপ যেন ধীরে ধীরে গ্রাস করতে থাকছে তার সর্বাঙ্গ। না, এমন অন্ধকার ঘরে এই সন্ধেবেলা একা বসে থাকতে তার বড়ই ভয় লাগছে। তড়িঘড়ি দেশলাই আনতে খাট থেকে নামতেই আলগা করে বাঁধা খোঁপাটা কিসের টানে যেন খুলে গেল মাথা থেকে। মনে মনে একটু বিরক্ত হয়েই রতু বলল, উফ, এমন অন্ধকারে কোথায় চিরুনি আর কোথায় দেশলাই খুঁজবো। তাও কোনো মতে হাতড়াতে হাতড়াতে আয়নার সামনে যেতেই আবার একটা দমচাপা অনুভূতি হতে লাগলো তার। ঠিক মনে হয় যেন তার পেছনে দাঁড়িয়ে কেউ তাকে একভাবে দেখছে। শুধু দেখছেই নয়, বরং তার লম্বা ঘন চুলের ওপর হাত বোলাচ্ছে একভাবে। নিস্তব্ধ বাড়িতে সেই ফিসফিসিয়ে হাসির শব্দটা এবার কানে স্পষ্ট হয়ে বাজল রতুর। ঠিক তার পেছন থেকে মুহূর্তের মধ্যে প্রচন্ড ভয় পেয়ে গলা থেকে একটা ভয়ানক আর্তনাদ বেরিয়ে এলো রতুর। তৎক্ষণাৎ মনে পড়ে যায় বুড়ি ঠাম্মার ওই সাবধান বাণী, খবরদার, চুল খুলিস নে বাছা। তাড়াতাড়ি করে চুলগুলো নিয়ে খোঁপা করতে গিয়ে একটা সাংঘাতিক রকম ঠান্ডা হাতে স্পর্শ পায় সে নিজের চুলে। জানলা দিয়ে প্রবল বেগে ঠান্ডা ঝোড়ো হাওয়া আসছে, তার সাথে আকাশের বুক চিরে সাদাটে লম্বা আলোর রেখা ফুটে উঠছে ঘন ঘন। তাতেই মাঝে মাঝে সম্পূর্ণ ঘরটা তার দৃষ্টিগোচর হচ্ছে।
ঠান্ডা বাতাস শরীরের ক্লান্তিকে দূর করছে, কিন্তু তবুও যেন সমস্ত শরীর ঘামে ভিজে যাচ্ছে তার। কে দাঁড়িয়ে রয়েছে তার পেছনে? এত ঠান্ডা হাত কোন মানুষের হতে পারে? ঘরটাও যেন কেমন মুহূর্তের মধ্যে মর্গের মতো ঠান্ডা হয়ে উঠেছে। না, দেশলাই তাকে খুঁজে বার করতেই হবে। সমস্ত হাত পা যেন অসাড় হয়ে যাচ্ছে, একটা চাপা আতঙ্ক আর ক্রমশ তার গলা টিপে ধরছে। কিন্তু এবার স্পষ্ট অনুভব করে রতু তার চুল বরাবর বেয়ে কিছু একটা যেন ওপরে উঠে আসছে, এটা বুঝতে পারল। আয়নার সামনেটায় হ্যাঁচড় প্যাঁচড় করে খুঁজতে লাগলো দেশলাই, কিন্তু অন্ধকারের মধ্যে বুঝতে না পেরে আচমকা হাত লেগে মাটিতে পড়ে গেল তার সিঁদুর কৌটোটা। সাথে সাথে সমস্ত ঘরে ছড়িয়ে পড়ল লাল সিঁদুর। বুকের ভেতরটায় তার যেন হাতুড়ি পিটতে লাগলো। বিয়ের মোটে 7 মাস হয়েছে, এখনই এমন অমঙ্গল কেন হলো? সে সিঁদুর ফেলে দিল। মেয়েদের জীবনে যে বিয়ের পরে সব থেকে দামি জিনিস হয় সিঁদুর, আর কিচ্ছু নয়। চোখ ফেটে তার যেন জল বেরিয়ে আসতে চায়। নিজেকে বড্ড একা লাগছে তার। মনে হচ্ছে এক্ষুনি যেন ছুটে চলে যেতে পারে নিচের ঘরে। বাড়িতে আরও একজন সঙ্গী থাকলে বোধহয় তার সঙ্গে দুটো গল্প করে মনের এত বড় ভারটা নেমে যেত। কিন্তু পোড়া কপালি সে। তার পাকা বাড়িঘর, রান্নাঘরে বাড়ন্ত চাল, আলমারি ভরা কাপড় গয়না, কিন্তু গল্প করার মতো একটিও মানুষ নেই। গ্রামের লোকেও যেন বাড়িটাকে সামান্য এড়িয়ে চলে। আচ্ছা, কোনো বিপদ হলো না তো রাখালের? কোথায় 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 কোথায়? এই তো দেশলাই, এই তো। দেশলাইটা হাতে ঠেকতেই সেটাকে বহু কষ্টে জ্বালিয়ে ঝোড়ো বাতাসের মধ্যে কাঁপা কাঁপা আলোর শিখায় মাটি দেখতে পেল সে। আর ঠিক তার পেছনে তার চুলের ওপর মুখ খসছে, গন্ধ শুঁকছে এক অতি কুৎসিত কদাকার চেহারার মেয়ে মানুষ। তার মাথায় একটাও চুল নেই, সমস্ত শরীর জীর্ণ শীর্ণ। ঘাটটা একদিকে সম্পূর্ণ বেঁকে রয়েছে, চামড়াগুলো খসখসে খসে পড়ছে যেন মাটিতে। চোখে মুখে ভয়ঙ্কর ক্রূরতা আর নিষ্ঠুরতা লেগে রয়েছে। তার চোখের মধ্যে কোনো মণি নেই, সেখানে সম্পূর্ণটাই সাদা। দাঁতগুলো বিশ্রীভাবে ঠোঁটের বাইরে ঠেলে বেরিয়ে রয়েছে। রতু বোধহয় ভয় চিৎকার করতেই ভুলে গিয়েছিল। কেবল নিষ্প্রাণ পাথরের মূর্তির মতো এক দৃষ্টিতে তাকিয়েছিল সেই কদাকার বিভৎস চেহারার মহিলাটার দিকে। দেশলাইয়ের কাঠিতে চলতে চলতে কখন তার হাতের ডগায় চলে এসেছে সেটাও তার খেয়াল ছিল না। সেই কদাকার চেহারার মানুষটা হিস হিস করে হাসছে। সেই অপার্থিব প্রাণীটি এবার ঋতুর কানের কাছে মুখ নিয়ে এসে বলতে লাগলো, তোর চুলগুলো আমায় দিয়ে দে রে, দিয়ে দে রে। মুখ পড়ি দেখ, তোর সিঁদুরের কৌটো উল্টে গেল। তোর শাখা পলা সিঁদুর স্বামী সবাইকে এক এক করে খাবো। তোর সংসার পুড়ে ছাই হয়ে যাবে। তখন বুঝবি কত জ্বালা, কত যন্ত্রণা সংসার পুড়ে যাওয়ার। আমার সাথে কটা অন্যায়ের প্রতিশোধ আমি তুলবই। এই বাড়ির একটা কেউ ছাড়ব না। কে এই কদাকার কুৎসিত মূর্তি? কিসের প্রতিশোধ নিতেই বা সে এসেছে ঋতুর কাছে? কোনোভাবে কি ঋতুর বাঁচা সম্ভব এর থেকে? নমস্কার, আমি সম্রাট মুখার্জি। আজ শুনছেন ডেজ এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের নিবেদন গল্প স্বল্প অরিজিনালস। লেখিকা সুদেষ্ণা ঘোষের কলমে গ্রাম বাংলার ভৌতিক কাহিনী মধ্যরাতের আতঙ্ক। গল্প পাঠে সম্বুদ্ধ। এই রহস্যের শেষটা ঠিক কোথায় জানতে হলে সঙ্গে থাকুন। ওয়ালটিজি
গ্রামে পরপর দুটো এমন মৃত্যু ঘটলো, গ্রামের মানুষ তো রীতিমতো ভয় পেয়ে সব কাজকর্ম গুটিয়ে ফেলতেছে। যদি এমন ভয়ানক মৃত্যু দেখে যে কারোরই ওই ওই কি বলে হৃদস্পন্দন স্তব্ধ হয়ে যাওয়ার কথা। একটাও চুল নেই মাথায়, ঘাটটা পুরো বেঁকে দিয়েছে গো, শরীরটাকে একেবারে দুমড়ে মুচড়ে ফেলে রেখেছে। সমস্ত শরীরের একটা হাড়ও বুঝি তাদের আর আস্ত ছিল না গো। এমন পরপর দুটো লাশ দেখলে রক্ত জল হওয়ারই তো কথা, বই কি। এই তো গতকাল সন্ধেবেলাতে এই একসাথে বসে আমি আর বিপুল চা ফা খেলবো, আর আজকে সকালবেলা উঠে শুনি বিপুলের এমন অবস্থা, নদীর ঘাটের কাছে ঘাড় মচকে পড়ে আছে। আহা গো, বাড়ন্ত বয়সের মেয়ে, ঘরে একা বউ, কি করে সামলাবে সব। তেমন তো অবস্থাও তেমন ভালো নয় গো, যতদূর জানি। গাছের আমড়াতলায় গোল হয়ে বসে সকলে বলাবলি করতে লাগলো। সেখানেই গ্রামের সমস্ত জন্মমান্যীরা একসাথে জড়ো হয়ে বসেছে। একটা জরুরি আলোচনা সভা ডাকা হয়েছে। গ্রামের মোড়ল সহ বাকিরাও সেখানে উপস্থিত। সত্যি বলতে পরপর দুটো এইরকমভাবে খুন, দুজনের শরীরই একেবারে দুমড়ে মুচড়ে পড়েছিল গ্রামের নদীর ধারের কাছে। একটি গ্রামের লোক বলল, আমার কি মনে হয় বলুন তো, এই নিশ্চয়ই কোনো আত্মার কাজ। কোনো দুষ্টু আত্মা এসে আমাদের গ্রামের লোকগুলোকে এমনভাবে মেরে ফেলছে, না হলে কোনো হিংস্র পশু তো এই গ্রামে আসবে না। আর কোনো মানুষ এত নিষ্ঠুর করে মারতে পারে? সেদিন যে যার মতো আলোচনা করলো গ্রামে ঘটে যাওয়া পরপর দুটো ঘটনা নিয়ে, কিন্তু আসল সমাধান বিশেষ কেউই দিতে পারল না। সবার মতামত শুনে শেষ অবধি গ্রামের মোড়ল জবাব দিলেন, এই সমস্ত মৃত্যুগুলোর আসল কারণ যখন জানা যাচ্ছে না, তাহলে আপাতত আমাদের গ্রামে সকলকেই একটু সাবধানে থাকতে হবে। সন্ধ্যের পর থেকে আর কেউ বাড়ির বাইরে বেরোলে চলবে না। টুকিটাকি প্রয়োজনীয় জিনিস সব দিনের বেলাতেই সেরে ফেলতে হবে। এছাড়া আপাতত আর কোনো উপায় আমি দেখছি না। সন্ধে হয়ে যাচ্ছে, সবাই নিজের ঘরে যান, আপনারা সাবধানে থাকবেন। রাখালও উপস্থিত ছিল সেদিনের আলোচনা সভায়। গ্রামে ঘটে যাওয়া পরস্পর ঘটনাগুলো তারও ভালো লাগছে না। রাতে একটু চা বিড়ির নেশা তারও আছে। সারাদিনের কাজকর্মের পর ওইটুকুই ছিল রাখালের মনোরঞ্জন, কিন্তু এখন সে উপায়টুকুও নেই। নতুন বউ রতুরও মনটা খারাপ বোধহয়, কেমন যেন একটু মন মরা থাকে। আয়নার দিকে একভাবে তাকিয়ে বসে থাকে আজকাল, ডাকলেও সাড়া দেয় না। দিনে কতবার যে চুলগুলো আঁচড়ায়, চুলে ফুল লাগায়, চড়া করে সিঁদুর পরে, অদ্ভুতভাবে তাকিয়ে থাকে রাখালের দিকে। রাখালও ব্যাপারটা লক্ষ্য করেছে। তাহলে কি সত্যি যে আশঙ্কা করেছিল সে সেটাই ঘটেছে? এই বাড়ির পুরনো সেই পাপ আবারও মাথাচাড়া দিয়ে উঠল ৩৩ বছর পর। তাহলে তো মহা সর্বনাশ হবে। এর আগেও নাকি তার কোপ পড়েছিল রাখালের বড় জেঠিমার ওপর। তখনও অবশ্য জন্ম হয়নি রাখালের, পরে গল্প শুনেছে সে। তার এখন বয়স ২৬, অর্থাৎ তার কালের ৩৩ বছর এটাই। কথাটা ভাবতেই আচমকাই একটা ঠান্ডা স্রোত খেলা করে গেল তার মেরুদণ্ড বরাবর। হাত পাগুলো ক্রমশ যেন অসাড় হয়ে গেল তার। হাজার প্রতিকারের উপায় ভেবেও কোনো কিছু তার মাথায় এলো না, কারণ এর যে কোনো প্রতিকারের উপায়ই নেই। স্টেশনের ভিড় রাস্তায় একটি অটো দেখতে পেয়ে সেই অটোওয়ালাকে গিয়ে রতন বলল, বলছি দাদা, ও দাদা, শুনুন না, বলছি বকুলপুরের গ্রামের দিকে অটোগুলো যাচ্ছে না কেন? অটোওয়ালা তার খদ্দেরের সাথে পয়সা নিয়ে দরদাম করতে করতে রতনের উদ্দেশ্যে হাত নেড়ে জানালো, ও দাদা, আপনি তো কিছুই জানেন না দেখতেছি। ওদিকে রাতে নাকি কিসের সব উপদ্রব ঘটিতেছে, তাই ও গায়ের মোড়ল বারণ করিছে। রাইতে ওই গায়ের কেউ বার হয় না। যা বাবা, এই যে ভারী মুশকিল হলো। আসলে আমি কলকাতায় থাকি, মাসে একবার করে বাড়ি যাই। তেমন কোনো পত্র পাইনি বাড়ি থেকে। তার উপর এত বড় পোঁটলা ব্যাগ নিয়ে রাতে থাকবই বা কোথায় আর যাবই বা কোথায়? এসব স্টেশন চত্বরে থাকা তো মোটেই ভালো নয় রাতের জন্য।
তা আপনি যদি বলেন দাদা, আমি আপনাকে ওই বাগমারির মোড় পর্যন্ত সাইডে দিয়ে আসতে পারি, কিন্তু হ্যাঁ, তারপর অটো আর যাইবে না। অতটা রাস্তা আপনাকে একটু হেঁটে হেঁটে যেতেই হবে। যদি রাজি থাকেন তো অটোতে ওঠেন। আচ্ছা বেশ, তাই চলো। রতন বিশেষ আপত্তি না করে উঠে পড়ল অটোতে। এখন বিকেল বিকেল ও পথের দিকে কোনো একটা অটো যেতে চায় না, খুব একটা ঠেলা রিক্সাও পাবে না, কাজেই সময় নষ্ট করার মতো সময় তার হাতে একেবারেই নেই। সময় মতো অটো বাগমাটিতে পৌঁছলে সেখান থেকে তার গ্রামে হেঁটে যেতে মাত্র 1-1.5 ঘন্টা সময় লাগার কথা। কাজেই ঠান্ডা ঠান্ডা আবহাওয়াতে হেঁটে যেতে বিশেষ অসুবিধে হবে না। আর রইল পড়ে গ্রামের কথা, ও মাঝে মাঝে এমন হয়, গ্রামের মানুষ তিল থেকে তাল করে, এইটাই তাদের স্বভাব। অটো স্টার্ট দিতেই অটোতে থাকা বাকি যাত্রীরা সমেত রতনও এগিয়ে চলল সামনের দিকে। রতন বুঝতেও পারে না ঠিক কত বড় বিপদ ওত পেতে রয়েছে ওর সামনে এখন। ও দাদা, এসে গেছি বাগমারির মোড়। কত হলো ভাড়া? হ্যাঁ, ওই 10 টাকা হয়েছে। অটোওয়ালাকে ভাড়া বাবদ টাকা দিয়ে পথে নামতেই এক রাশ অন্ধকার যেন তার গলা টিপে ধরল। এতটা নিঝুম কোনো দিন নিজের গ্রামটাকে দেখেনি রতন। একটা মানুষজন তো দূরের কথা, একটা কুকুর অব্দি রাস্তায় নেই। সন্ধেবেলাকেই যেন তার মধ্যরাত বলে মনে হচ্ছে। অন্য সময় হলে এ পথে কত লোক বসে তাস খেলতে দেখে, কিন্তু আজ একেবারে যেন শ্মশানের মতো নিস্তব্ধ চারপাশ। সামান্য যেন ভয় করে উঠল তার। মুহূর্তে নিজেকে বোঝালো এই সমস্ত এলোমেলো ভয় তাকে ঘিরে ধরছে ওই অটোওয়ালার থেকে শোনা কথার দরুন। মনকে যত প্রশ্রয় দেবে ভয় ততই পেয়ে বসবে। একটা দীর্ঘশ্বাস নিয়ে জোরে জোরে পা চালাতে লাগলো রতন। নদীর ধারের পথটাকে সে বেছে নিল বাড়ি ফেরার জন্য। বাড়িতে তার জন্য সকলে অপেক্ষা করে আছে। সারা মাস পরে মাত্র এই 2 দিনের জন্যে সে বাড়িতে আসবে বলে কথা। তার বউটা বাড়িতে একা একা থাকে সারাক্ষণ। রতনেরও বুঝি ভালো লাগে নাকি, কিন্তু কাজ তো করতেই হবে। তাই বুকে পাথর রেখে মুখে হাসি নিয়ে পরিবারের জন্য তাকে সারা মাসটাই কলকাতায় একটা ছোট্ট ঘরে পড়ে থাকতে হয়। আর তার মতোই আরও বেশ কয়েকজন ভিনদেশিরাও তার সাথে থাকে। এইসব কথা মনে করতে করতে পথ এগোচ্ছিল রতন। কিন্তু কিছুটা পথ এগোতেই মনের মধ্যে হওয়া সমস্ত সাহস যেন এক নিমেষে দমে গেল। তার মনে হতে লাগলো তার পিছনে কেউ যেন তার সাথে সাথেই হাঁটছে। শুকনো পাতার উপর একটা খসখসে শব্দ ভেসে আসছে নিস্তব্ধ রাতে। এই মুহূর্তের জন্য কিছুটা ইচ্ছে করে পথের মাঝেই থামল সে। সাথে সাথে সমস্ত আওয়াজও থেমে গেল। চারপাশে অমানিসার মতো ঘন অন্ধকার, চাঁদটাও আজ ঢেকে রয়েছে কালো মখমলের মতো মেঘের আড়ালে। সমস্ত পরিবেশ জুড়ে এক যেন মৃত্যু ছায়ার মতো আতঙ্ক। একটা গা ছমছমে ভয় যেন ঘিরে রয়েছে রতনের চারপাশে। নিজের গলায় সাহস এনে রতন গম্ভীর গলায় বলে উঠল, এই কে রে? ইচ্ছে করে আমাকে ভয় দেখাচ্ছিস তুই? হ্যাঁ, সামনে আয় একবার। খাঁটি দুধ ঘি খাওয়া শরীর আমার, শালা পেছন থেকে একদম ভয় দেখাবি না। এক বাপের বেটা হলে আমার সামনে আয় দেখি। কিন্তু কোথায় কে? সাদা টর্চের আলো জ্বালিয়ে দূর দূরান্ত পর্যন্ত কাউকে নিজের দৃষ্টিগোচর করতে পারল না রতন। কিন্তু রতন স্পষ্টতই অনুভব করতে পারছে ঠিক তার পিছু পিছু কেউ একজন এগিয়ে আসছিল তার দিকে। চারপাশটা ভালোভাবে দেখে নিয়ে সামনের দিকে ঘুরে হাঁটতে হবে। অমনি একটা ঠান্ডা স্পর্শ এসে পড়ল তার পিঠে। সাথে সমস্ত শরীরটা কেঁপে উঠল তার। সমস্ত শরীর জুড়ে যেন মনে হলো কেউ বরফের টুকরো ঢেলে দিয়েছে। আচমকা ভয় পেয়ে হাত থেকে ছিটকে কিছুটা দূরে গিয়ে পড়ল তার 5 সেলের টর্চটা। টর্চের সাদা আলোয় সম্পূর্ণ বাঁশবাগানের পাশে নদীর ধারের পথটা আলোকিত হয়ে উঠল। আর তাতেই রতন যা দেখতে পেল সেটা দেখার জন্যে মোটেই প্রস্তুত ছিল না সে। রতনের মনে হলো তার দম বুঝি বন্ধ হয়ে যাবে এখন। রতন দেখল বিভৎস একটা চেহারার মেয়ে মানুষ, না ঠিক মেয়ে মানুষ বললেও ভুল হবে, অদ্ভুত রকমের একটা প্রাণী।
মাথায় এতটুকু চুল নেই, সম্পূর্ণ ন্যাড়া মাথা, সমস্ত শরীরের চামড়া খসখস করে খসে পড়ে যাবে এক্ষুনি, এরকম একটা ভাব। ঘাড়টা একদিকে বিশ্রী রকমভাবে বেঁকানো, মুখের মধ্যে লেগে রয়েছে এক অদ্ভুত কুটিল হাসি। দাঁতগুলো ঠোঁট চিরে বেরিয়ে আসছে এবং দাঁতের ফাঁকে ফাঁকে লেগে রয়েছে লালচে শুকনো রক্ত। চোখের ভেতরে কোনো মনি নেই তার, কেবল সাদা ঘোলাটে একটা অদ্ভুত দৃষ্টি। এই ভয়ঙ্কর শরীরটা তার সরু গাছের ডালের মতো কঙ্কালসার পা দুটো দিয়ে ঝুলে রয়েছে গাছের ডালের সাথে, আর মাথাটা নিচে ঝুলছে। তার হাত দুটো জড়িয়ে ধরে আছে রতনের গলাটা, তবে হাত বললে ভুল হবে, দুটো সাদা কঙ্কালের হাড়। সেই কঙ্কাল হাত দুটো একভাবে মাথার চুলগুলোর ওপর হাত বুলিয়ে চলেছে সেই বিভৎস নরকের জীবটি। মুখ দিয়ে ক্রমাগত লালা পড়ছে তার, জীবটা যেন ভয়ঙ্করভাবে মাঝখান থেকে চিরা। রতনের গলা দিয়ে প্রচণ্ড ভয়ের এক আর্তনাদ বেরিয়ে এলো। ঘা পাকাতে শুরু করেছে তার, জড় পদার্থের মতো কাঠ হয়ে সে এক জায়গাতেই দাঁড়িয়ে রয়েছে। চিৎকার করে সাহায্য চাওয়া কিংবা ওখান থেকে এক ছুটে পালিয়ে আসার মতো কোনো শক্তি আর অবশিষ্ট নেই তার। এতদিনের চেনা রাস্তা পথঘাট সবই যেন কেমন অচেনা ঠেকতে লাগছে। হয়তো মৃত্যুর ঠিক আগে এমনই একটা অনুভূতি হয়। মৃত্যু নিশ্চিত জেনেও প্রাণপণে বাঁচার চেষ্টা করতে থাকে মানুষ, কিন্তু পেরে ওঠে না। কে 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 তুমি? ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, আমায় ছাড়ো। শেষের কথাগুলো শরীরের সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে বলে উঠল রতন, কিন্তু তার আর্তনাদ শোনার জন্যে একটা জনপ্রাণীও দূর দূরান্ত পর্যন্ত ছিল না। কিন্তু চিৎকারটা নদীর ধারে তালবাগান আর মাটির মধ্যে গাছপালার ভেতর প্রতিধ্বনিত হতে লাগলো। ছেড়ে দিতে তো আসিনি, সেদিন আমি অনেকবার তোদের কাছে প্রার্থনা করেছিলাম ছেড়ে দেবার জন্য, কিন্তু তোরা কেউ আমার কথা শুনিসনি। আহা, বউয়ের জন্য সঙ্গে করে কত জিনিস নিয়ে যাচ্ছিলি, আমারও তো কত শখ ছিল জুটিয়ে সংসার করব, ওরা সংসার হবে আমার, কিন্তু দেখ বুকে কত আগুন নিয়ে মরতে হলো। তাই তো এমন পুরুষ মানুষ দেখলে বড্ড গা জ্বলে ওঠে। ছাড়বো না, এ গ্রামের কাউকেই আমি ছাড়বো না, সব কটাকে শেষ করে ফেলবো একে একে, ছাড়বো না। কথাটা বলার সাথে সাথেই নিজের ঘাড়ের উপর ঠান্ডা স্পর্শ পায় রতন। একেই বুঝি বলে সত্যি সত্যি মৃত্যুর আগে আরও একবার মৃত্যু। প্রচণ্ড ঠান্ডা কঙ্কালসার দুটো হাত ধীরে ধীরে গলার উপর চেপে বসতে থাকে। মট মট করে একটা একটা করে হাড় ভাঙতে থাকে রতনের। দাঁড়িয়ে থাকা অবস্থায় রতনের জিনিসপত্রগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে যায় নদীর ধারে। দম বন্ধ হয়ে আসে, সাংঘাতিক যন্ত্রণা, আর দাঁড়াতে পারছে না। এরকম প্রায় ছটপট করতে করতে মাটিতে পড়ল সে। অন্ধকার তমসা নিদ্রাচ্ছন্ন রাতের দগ্ধে দগ্ধে শেষ হয়ে যায় একটা তরতাজা প্রাণ। বিনা দোষে এত বড় শাস্তি তার হয়তো প্রাপ্য ছিল না, অথচ নিয়তির লিখনে আজ তাকেও চলে যেতে হলো। পড়ে রইল এই জগৎ সংসার, এই গ্রাম, এই মাটি, কিন্তু এক রাশ ইচ্ছে বুকে নিয়ে পাড়ি দিল কেউ দেবলোকের পথে। রতনের লাশ আর রতনের কলকাতা থেকে আনা জিনিসপত্রের সাথে আর একটা জিনিস পড়ে থাকে নদীর চরে, বেহুশ অবস্থায় একটা মেয়ে মানুষের শরীর, এক মাথা ভরা সিঁদুর, হাতে শাঁখা পলা। আজ রতু ভীষণ করে সেজেছে। মাথায় দিয়েছে বকুল ফুলের মালা, চোখে কাজল, লাল শাড়িতে যেন টুকটুকে একটা বউ। গালের দুপাশ আবির লালের মতো রং ফুটে উঠেছে লজ্জায়। আহা, এমন মোহময়ী রূপ কোনো পুরুষ মানুষের চোখ এড়াতে পারে? মুনি ঋষিদের ধ্যান ভঙ্গ থেকে শুরু করে ব্রহ্মচার্যের নিয়ম ভঙ্গন অবধি এমন রূপ দেখেই হয়েছিল।
বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে। তার উপর এমন সুন্দর সাজ দেখে কোনো পুরুষই বোধহয় নিজেকে আর সামলে রাখতে পারবে না। আয়নার সামনে থেকে তাই একরকম রতুকে তুলে নিয়ে আসে নিজের খুব কাছে, খুবই কাছে। ধীরে ধীরে নিজের ঠোঁট নাক ঘষতে থাকে রতুর শরীরে। আহা, কি অপূর্ব গন্ধ! এতবার তো এর আগেও রতুকে আদর করেছে রাখাল, কিন্তু এত স্বর্গীয় সুখের অনুভূতি তার হয়নি। আজ যেন সমস্ত সুখ উজাড় করে ঢেলে দিয়েছে রতু তার কাছে। মুহুর্মুহু বাইরে বৃষ্টির বেগ বাড়ছে, আর তার সাথে চলছে বহু প্রাচীন এক আলিঙ্গন, সৃষ্টির আদিমতম সেই মিলন, যার প্রভাবেই সৃষ্টি স্থিতি। রতুও বুঝি এই উষ্ণ আদরের তাড়নায় মেতেছিল, বারংবার খামচে ধরছিল বিছানার চাদর কিংবা রাখালকে। রাখালও নেশাতুর সাথে ডুবে যাচ্ছে এই মায়াবী শরীরের ভেতরে, যেন এক নতুন শরীর আবিষ্কার করছে সে চেনা শরীরেরই এক ভেতর থেকে। কিন্তু হঠাৎ বাইরের বিদ্যুতের আলোয় এক ঝলক কোনো মতে শোকে বোঝা চোখ খুলে তাকালো রাখাল। তার তখনই বুকের ভেতরটা ছ্যাঁত করে ওঠে। রতুর গভীর নাভির ওপরেই সামান্য মুখ তুলে রাখাল দেখে রতুর জায়গায় শুয়ে আছে এক বিভৎস প্রাণী, কদাকান ন্যাড়া মাথার এক মহিলা, না ঠিক মহিলা নয়, একটা কঙ্কালসার জীর্ণ শীর্ণ দেহ। সমস্ত ঘরটা সম্পূর্ণ নিগার অন্ধকার, আর তাতেই যেন ভয় পেয়ে পাথর হয়ে যায় রাখাল। ছিটকে সরে আসে দেয়ালের কাছে, গলা দিয়ে বেরিয়ে আসে এক ভয়ার্ত আর্তনাদ, কে কে ওটা কে? তখনই আবার বাইরের বিদ্যুতের আলোয় রাখাল দেখতে পায় তার নতুন বিবাহিত স্ত্রী শুয়ে রয়েছে বিছানায়। চুলগুলো এলোমেলো, চোখের পাতায় এক নেশাতুর আদরের খোর, সিঁদুর ঘেঁটে লেপ্টে আছে এদিক ওদিক, গায়ে একটাও কাপড়ের টুকরো নেই, সারা শরীর থেকে যেন ঠিকরে বেরোচ্ছে এক অমোঘ টান। কি হলো, আসবে না? না না, এই ডাক কিছুতেই অস্বীকার করতে পারে না রাখাল। হাজার চেষ্টা করলেও এই ডাক ফিরিয়ে দিতে পারবে না সে। আবার সে ডুবে গেল ভালোবাসার অন্তিম লগ্নে, যেখানে ডুবলে মরণ অবধিও সুখের লাগে। পরের দিন সকালে রাখাল গরুগুলোর জন্য খড় কাটছিল। ঠিক তখনই রতু এসে বলল, ওগো শুনছো, আজ না বড্ড মাংস খেতে মন করছে, তুমি বাবলুদের বাড়ি থেকে একটা গোটা মুরগি নিয়ে আসো তো। হেঁসোতে খড় কাটার জন্য হাত চলতে চলতেও রতুর কথাটা শুনে হাতটা থেমে গেল রাখালের। আরে আজ তো শনিবার, আমাদের বাড়িতে কখনো শনিবার আঁশ জিনিস ঢুকেছে? আর তুমি বলছো মাংস খাবে? তুমি তো এই বাড়িতে এসে এইসব নিয়মগুলো শুরু করেছিলে, এখন তুমিই ভাঙতে চাইছো? না, আমি মাংস খাবো, তুমি আনবে। আজ আমার টাটকা মাংস খেতে ইচ্ছা করছে, কতদিন মাংস খাইনি। আহা। রতুর শেষের কথাগুলোর মধ্যে কি ছিল জানে না, কিন্তু রাখালের কেমন যেন একটা চাপা ভয় হতে শুরু করলো। পরপর ঘটা ঘটনাগুলোকে এক সূত্রে সাজানোর চেষ্টা করলো রাখাল, কিন্তু পারল না। একবারের জন্য সামান্য মনে পড়ল রাখালের গতকাল রাতে নেশাতুর চোখে ঘুমানোর পরে একটা সময় নিজের পাশে পায়নি রতুকে, তবে সেটা সামান্য সময়ের জন্য ঘুমের ঘোরে। সেসব নিয়ে বিশেষ মাথা ঘামানোর মতো কিছু হয়নি বলে আরও বিশেষ পাত্তা দেয়নি সে। কিন্তু এবার যেন খটকাটা একটু বেশি লাগছে তার। মনের ভেতরটায় একভাবে অস্থির উতলা হয়ে উঠেছে। কখন যে পায়ে পায়ে তার পিছনে এসে মিঠুর মা দাঁড়িয়েছে খেয়ালই করেনি রাখাল। কিছু বলবে মিঠুর মা? দাদাবাবু, আমারে ভুল বুঝবেন না, সেই মা ঠাকুরানির আমল থেকে আমি এ বাড়ির নুন খাইছি, তাই এই বাড়ির বিপদ আপদ সব কিছু দেখার দায়িত্ব আমার ঘাড়েও পড়ে। দাদাবাবু, বৌদিমণির অবস্থা ভালো নয় কো, আজকাল কেমন যেন একটা করে। সেদিন বিকেলবেলা দেখি সদর দরজার সামনে চুল খুলে
পা এলিয়ে দিয়ে বসে আছে, দুই চোখ টকটকে জবা ফুলের মতো লাল, সারা মাথা সিঁদুর ভর্তি। বারবার চোখের মণিগুলো কেমন ওপর নিচ করছিল দাদাবাবু। শুধু তাই নয়, সেদিন আমায় তুই তুই করেও বারবার কথা বলছিল, অথচ যেই বৌদিমণি আমায় কখনো তুমি ছাড়া সম্বোধন করেনি, নিজের কাকিমার মতোই ভালোবেসেছে। আজ দেখলে না দাদাবাবু, কেমন শনিবার দিনেও মাংস খেতে চাইলে। দাদাবাবু, আমার মনে হয় সেই অভিশাপ লেগেছে এই গ্রামে। আর গ্রামের এতগুলো মৃত্যু সবই। কথাগুলো বলেও যেন শেষ করতে পারল না মিঠুর মা, কারণ স্নানের ঘাট থেকে ততক্ষণে ভেজা কাপড়ের গায়ে উঠে এসেছে রতু। কিন্তু এ কি, মাটির উঠোনে রতুর ভেজা জল মাখা পায়ের ছাপগুলো কেমন যেন উল্টো উল্টো পড়ছে। সমস্ত রক্ত জল হয়ে যায় রাখালের, থরথর করে কাঁপতে লাগে সে। তার মানে সে যার সাথে ঘরকন্যা করছে সে মানুষ নয়, ফিরে এসেছে এই বাড়ির সেই পুরনো অভিশাপ। একমাত্র বড় ঠাম্মা ছাড়া কেউ বুঝি সঠিক উপায় বলতে পারবে না এর। গুনে গুনে 11টা মৃত্যু নিশ্চিত। হঠাৎ বুকের ভেতরটা কেমন যেন টন টন করে উঠল রাখালের। ছোট থেকেই তার জীবনের সমস্ত কিছু হারিয়ে গেছে, এখন রতুকে কিছুতেই সে হারাতে পারবে না, কিছুতেই না। এমন সময় হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলো গ্রামেরই একজন লোক। খবর শুনেছ নাকি রাখালদা? গতকাল রাতে নদীর ধারে রতনলালের শরীরটা পাওয়া গেছে। সেই একই রকম ভাবে মৃত্যু, সমস্ত শরীরটা যারা দুমড়ে মুচড়ে ভেঙে দিয়েছে কেউ। মনে হচ্ছিল কলকাতা থেকে বাড়ি ফিরছিল বোধহয়, তখনই হয়তো। তবে আশ্চর্য একটা ঘটনা শুনলাম বুঝলে, এই রতনলালের বউয়ের নাকি গতকাল রাতে কেউ এসে সিঁদুরের কৌটো ফেলে দিয়ে গেছে। তার সাথে এটাও শুনলাম, এর আগে যাদের মৃত্যু ঘটেছে তাদের প্রত্যেকের সাথেও একই ঘটনা হয়েছে। তাদের মৃত্যুর ঠিক 1-2 দিন আগে হঠাৎ করেই আচমকা তাদের স্ত্রীদের সিঁদুর কৌটো পড়ে যায়। আর একটা জিনিস ভালো করে খেয়াল করে রাখালদা, যাদের মৃত্যু ঘটেছে তারা প্রত্যেকেই কিন্তু পুরুষ মানুষ আর সংসার জীবনে বেশ সুখী। এখন ওদের সংসারগুলো অথই জলে পড়ে যাবে, বুঝতে পারছো? মোড়ল মশাইয়ের ধারণা এই গ্রামে নাকি 33 বছর আগে ঠিক এমন ঘটনাই ঘটেছিল। আর শুনবে, পরপর 11টা মৃত্যু দিয়ে তারপর নাকি এই মড়ক কেটেছিল। কি ভয়ঙ্কর বলতো, আমার তো এখনই গা শিউরে উঠছে। রাখালের মনে যতটুকু দ্বন্দ্ব ছিল, এখন সমস্ত কথা শুনে সেইটুকু সন্দেহের আর অবকাশ থাকল না। অতএব তার ধারণা সম্পূর্ণ ঠিক, আবার ফিরে এসেছে সেই অভিশাপ। ঋতু, ও ঋতু, তুমি ওবেলার রান্নাটা সকাল সকাল করে ফেলো, আমায় একবার সদরে যেতে হবে। আর ভাতটা দাও তো, আমি বড় ঠাম্মাকে খাইয়ে আসি। না, কথাগুলো বলতে একটুও গলা কাঁপেনি রাখালের। গলা কাঁপলেই যে মৃত্যু নিশ্চিত। তবে বিশেষ আপত্তি করল না রতু। এক মাথা ঘোমটা টেনে সে হেঁসেলের কাজ করতে ব্যস্ত। গলা ভাত নিয়ে সেই ফাঁকেই বড় ঠাম্মার ঘরে এসে দৌড় দিল রাখাল। চুপি চুপি বড় ঠাম্মার কানের কাছে গিয়ে বলল, বড় ঠাম্মা, আমি জানি তুমি সব কিছুই বুঝতে পারছো। গ্রামে পরপর 4-4টি মৃত্যু হয়েছে, আর ঋতুর স্বভাব পরিবর্তনও তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছো, এও আমি জানি। তাই ঘটনাটা প্রথম থেকে বলতে হবে তোমায় আজ। ছোটবেলায় মায়ের কাছে শুনেছিলাম, কিন্তু মা আমাকে অনেক কিছুই বলেনি। কিন্তু আজ আমাকে সবটাই জানতে হবে। কী ছিল এই অভিশাপ? কেনই বা এতটা নিষ্ঠুর সে? এই বাড়িতে সবার সাথে এত অলক্ষণে কাণ্ড ঘটলেও তোমার সাথে কেন কিছু ঘটে না? আমি আজকে কোনো কথা শুনবো না বড় ঠাম্মা, আমাকে বলতেই হবে আজ। বলবো খোকা, সব কিছুই আজ খুলে বলবো। এই শরীরটার ভার বওয়া যে বড় কষ্টের রে বাপ। এখন রাধা মাধবের চরণে নিজের প্রাণটা সঁপে দিতে পারলে বাঁচি, অথচ পাপের ফলে
আজ আমারও বোধহয় মুক্তি ঘটছে না, তাই আজ আমি তোকে সব কিছুই বলে যাব খোকা। তোর জানার অধিকার আছে এই বাড়িতে কটা পাপের সম্পর্কে। তবে একটা কথা জেনে নে, এই পাপের কোনো সমাধান নেই। প্রতি 33 বছর পর পর সে আসবে। 11টা মৃত্যু সে নিশ্চিত করে যাবে। অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু কিছুতেই কোনো ফল হয়নি রে। ওরে খোকা, তার জীবনেও কি জ্বলনি কম ছিল? এক অতি ছোট মেয়েটা সংসার করবে বলে স্বপ্ন দেখে এ বাড়ির চৌখাটে পা রেখেছিল, কিন্তু কিন্তু হায় রে বিধাতা, তুমি কিছু জনের প্রতি সত্যি বড় নিষ্ঠুর হও। আমি তখন এই বাড়ির ছোট যা, আমার বড় যা ছিল রুক্মিণী। আহা, যেমনি রূপ গুণো তেমনি স্বভাব। কতই বা বয়স হবে, বড় জোর 18-20, আমার তখন সবে 15। এই বাড়িতে এসে কখনো মায়ের অনুপস্থিতি বুঝতে পারিনি। বড়জা রুক্মিণী আমাকে নিজের বোনের থেকেও বেশি হয়তো ভালোবাসা দিয়েছিল। মেঝোর সাথে অতটা না পটলেও আমার আর রুক্মিণীর বন্ধুত্ব হলো একেবারে গলায় গলায়। কে বলবে আমরা দুই যা? রুক্মিণীর রূপ ছিল তাকিয়ে তাকিয়ে দেখার মতো। লম্বা কোমর ছাপানো, ঘন কালো চুল, টিকালো নাক, ডাগর ডাগর দুটো চোখ, গোলাপি ঠোঁট, সমস্ত শরীর জুড়ে দেবতাদের মতো যেন আলো ঠিকরে পড়ছে। কিন্তু ছুরির কপালে সুখ সইল না। আসলে আমার বড় ভাসুর মানুষটা মোটেই ভালো ছিলেন না। পরশ্রীর প্রতি তার আকর্ষণ খানিক বেশি ছিল। তার সাথে নেশাভান, জুয়া খেলা চলতই। 2 বছর ঘুরে গেল, অথচ কোল আলো করে কোনো সন্তান এলো না রুক্মিণীর। প্রতি রাতে মারধর ছিল রোজকারের নিয়ম। রুক্মিণীর একমাত্র কাছের বান্ধবী ছিলাম আমি। বড় ভাসুর কাজে যাবার পর তার ব্যথায় চুল হলুদ লাগিয়ে দিতাম আমি। চোখ পেটে জল আসত রুক্মিণীর এমন পরিণতির জন্যে। যে মেয়ে রাজরানী হওয়ার কথা, সেই মেয়ের একই কপাল, হে ঈশ্বর! কিন্তু রুক্মিণীর কপালে
বোধহয় এর থেকেও খারাপ কিছু লেখা ছিল। সেদিন বাড়িতে কেউ ছিল না, আমি, মেজো আর রক্ষিণী 3 বউ মিলে রান্নাঘরে গল্প করছি। এমন সময় বাইরে থেকে শোনা গেল এক গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর। মা, কিছু ভিক্ষা দে মা, ওম কালী, মহাকালী। রক্ষিণী চাল, আলু, কিছু সবজি আর কয়েকটা পয়সা নিয়ে আগন্তুকের উদ্দেশ্যে ভিক্ষা দেওয়ার জন্যে যেতেই বাইরে একটা চাপা শোরগোল শোনা যায়। দেখি মাটিতে পড়ে রয়েছে ভিক্ষার সমস্ত উপকরণ, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তার পাশে চালগুলো। রুক্মিণী মুখে আঁচল চাপা দিয়ে কাঁদছে আর বারবার ক্ষমা চাইছে সেই সাধুর পা ধরে। কিন্তু সেই সাধুর চোখ সম্পূর্ণ লাল, দেখেই মনে হচ্ছিল তিনি প্রচণ্ড রেগে গেছেন রুক্মিণীর প্রতি। ক্ষমা করুন বাবা, আমাকে ক্ষমা করুন, আমাকে আমার অনেক ভুল হয়ে গেছে বাবা। বাবা, তোমার এই দাসীকে ক্ষমা করে দিও, আমি বুঝতে পারিনি, আমার হাত থেকে আচমকা পড়ে গেছে ভিক্ষার থালা। আমি আপনার জন্য আবার নতুন করে সব সাজিয়ে আনছি, আমায় ক্ষমা করে দেবেন বাবা। আপনার কাছে থাকা পবিত্র মন্ত্রপুত পুঁথি আমি মোটেই স্পর্শ করতে চাইনি বাবা, আচমকা ভুলবশত আপনাকে ভিক্ষা দিতে গিয়েই হাত ঠেকে যায়। পাপিষ্টা নারী, তুই যে নিজেও অলক্ষী। শুনে রাখ, তোর জীবনে কয়েক দিনের মধ্যে ঘটবে সাংঘাতিক বিপর্যয়। সমস্ত কিছু হারাবি তুই, মরেও তোর শান্তি হবে না। তুই আমার এত দিনের সাধনার ফসলকে ছুঁয়েছিস। এই আমি তোকে অভিশাপ দিলাম, ধ্বংস হয়ে যাবি তুই। সত্যি মাস 3-4 মধ্যেই সম্পূর্ণভাবেই ধ্বংস হয়ে গেছিল রুক্মিণী। যেদিন ভোরবেলা বাইজি বাড়ি থেকে মৃত অবস্থায় বাড়ি ফিরল, আমার বড় ভাসুরের দেহটা বদ্যিমশাইয়ের কথায় অতিরিক্ত মদ্যপান আর নেশার দরুন তার জীবনটা পেরিয়ে গেছে অকালেই। সেদিন বুঝি রুক্মিণী এতটাও অবাক হয়ে যায়নি হয়তো, তার আগে থেকেই আন্দাজ ছিল। নিজের ভবিষ্যতের কথা হয়তো আগে থেকেই টের পেয়েছিল মেয়েটা। আমারও বুকের ভিতরটা ফেটে যাচ্ছিল যখন রুক্মিণীর ওই চুলগুলো কেটে তাকে কেবল একটা সাদা থান পরিয়ে দেওয়া হলো। কি হলো অমন সুন্দর রূপ যৌবনের? না পেল স্বামীর ভালোবাসা, না সন্তানের মুখ দেখতে পেল। মাঝখান থেকে গায়ে বেরোলো চাকা চাকা ঘায়ের মতো দাগ। ধীরে ধীরে সমস্ত শরীর ছেয়ে গেল সেই গাতে। প্রচণ্ড যন্ত্রণা আর কষ্টের বিছানায় শয্যা নিল সে। কিন্তু এই বাড়ির কোনো মানুষই আর চাইছিল না তাকে বাড়িতে রাখতে। একেই অল্প বয়স্ক সুন্দরী বিধবা, তার ওপর সমস্ত গায়ে অমন কুষ্ঠ। সবাই ঘৃণা করতে লাগলো তাকে।
আসল বাড়ি থেকে তার ঠাঁই হলো বাইরের গোয়াল ঘরের পাশে ছোট্ট ঘরটায়। একটা সময় তাও আর সহ্য হলো না। হঠাৎ গ্রামের মধ্যে দেখা গেল আরেকটা ছোট বাচ্চার গায়ে বেরিয়েছে এমনই ঘা। ধীরে ধীরে একজন দুজন করে এই ঘা ছড়িয়ে পড়তে লাগলো গ্রামের ভিতরে। গ্রামের সমস্ত লোক একজোট হয়ে বিচার করলো যেভাবেই হোক রুক্মিণীকে এই গ্রাম ছাড়া করতেই হবে, কিংবা প্রাণে মেরে দিতে হবে। যদিও এরকম মেয়ে মানুষের বেঁচে থাকার তো কোনো অধিকার নেই, একেতেই স্বামী খেলো, তার ওপর এখন গ্রামের মানুষগুলোকে খাচ্ছে। প্রচণ্ড একা রুক্মিণীর বুকে ভিতরের কষ্টটা আমি অনুভব করতে পারতাম। তাই তো সবার চোখ এড়িয়ে রুক্মিণীর কাছে যেতাম, দুটো মনের কথা বলতাম। কিন্তু দুঃখিনী সখী আমার সেই পাথরের মূর্তির মতো ঠাই বসে থাকতো। বুঝতাম শোকে পাথর হয়ে গেছে সে। বড্ড লোভ ছিল শাঁখা সিঁদুর সংসারের। বারবার করে আমার শাঁখা সিঁদুরের হাত বোলাতো আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদতো। আমারও তো কত ইচ্ছে ছিল সংসার করার, সেসব আর হলো কই। কিন্তু সেদিন সকালে উঠেই ঘটল সেই ঘটনা। গ্রামের সবাই মিলে রুক্মিণীকে প্রাণে মেরে ফেলার ব্যবস্থা করলো, কারণ সে বেঁচে থাকলে নাকি এই রোগ একের পর এক ছড়িয়েই যাবে গ্রামে। আমি অনেক বাধা দেওয়ার চেষ্টা করেছিলাম, আমার স্বামীকেও অনেকবার বলেছিলাম এই সমস্ত কুসংস্কারের কথা যেন না বিশ্বাস করা হয়। কিন্তু পুরুষ মানুষের মুখের ওপর এই বাড়িতে কে কবে কথা বলতে পেরেছিল? তাছাড়া রুক্মিণী তখন বাড়ির সকলের মাথায় এক বড় বোঝা। সবাই চেয়েছিল বোঝা ঘাড় থেকে নামিয়ে ফেলতে। দেখলাম গ্রামের ঠাকুর মশাইয়ের কথা মতো সমস্ত মাথা কামিয়ে তার হাত বেঁধে নিয়ে যাওয়া হলো গ্রামের নদীর ধারে। সেখানেই গাছের সাথে তাকে শক্ত করে বেঁধে চলল প্রহার। আহ 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 শাস্ত্রে বর্ণিত আছে যে নারী ডাইনির স্বভাব পায়, তার জন্য প্রহার মৃত্যু কিংবা পুড়িয়ে মৃত্যুদানে পাপ লোপ পায়। এই নারী এই গ্রামের জন্য বিপজ্জনক, কাজেই শেকড় থেকে উপড়ে ফেলতে হবে সবটা। দয়া করুন আমাকে, দয়া করুন আপনারা। আমি কি ক্ষতি করেছি এ গ্রামের? আমি নিজেও লজ্জিত। আমার এই রোগের কারণে আমাকে এমন ভাবে দয়া করে মারবেন না। আমার বড় কষ্ট হচ্ছে, সহ্য করতে পারছি না আমি। কিন্তু গণপ্রহারে তার অন্তিম শ্বাসটুকু সেদিন বেরিয়ে গিয়েছিল।
তবে শেষ নিঃশ্বাসটা ত্যাগ করার আগে রুক্মিণী বহু কষ্টে বলে গিয়েছিল, বরং অভিশাপ দিয়ে গেছিল বললেই ভালো হবে। আমি আবার ফিরে আসব, কাউকে ছাড়বো না, প্রত্যেকের সিঁদুর খাবো। পুরুষ মানুষগুলো মরে গেলে বিধবা বউগুলোর কত জ্বালা তারা বুঝুক এবার। আমিও তো বাঁচতে চেয়েছিলাম, আমাকে যখন কেউ বাঁচতে দিল না, আমিও কাউকে বাঁচতে দেব না। অসহায় বিধবা মহিলার একজন সাহায্য করার মানুষের দরকার পড়ে, কিন্তু এই সমাজ তার সাথেই যখন এত ঘৃণ্য অপরাধ করে, তখন স্বয়ং ঈশ্বরও বুঝি তাদের ক্ষমা করেন না। আমি আসব, আমি আসব। রক্তাক্ত একদলা মাংসপিণ্ডের মতো শরীরটা কাছের সাথে সেদিন ঝুলে পড়েছিল। তারপর কেটে গেছিল বহুদিন, প্রায় 33 বছর। মানুষের মন থেকে মুছে গেছিল অনেক কিছুই, কিন্তু বকুলপুর গ্রামের বাতাসে তখনও অভিশাপের হিসাব স্পষ্ট। যে পাপ তারা মিলিতভাবে করেছিল, সেই পাপের ফল ভোগ করতেই হবে যে। ঠিক 33 বছর পরেই এক এক করে শুরু হলো মৃত্যু। ততদিনে তোর বড় জেঠিমাকে ধরেছিল সে। তার আসল ক্ষোভ যে এই বাড়ির ওপর, তাই দায়িত্ব নিয়ে এই বাড়ির একে একে সমস্ত পুরুষগুলোকে শেষ করেছে সে। আমার স্বামীও মরেছে ওর হাতেই। তবে এই সমস্ত চাপা খবর গ্রামে ছড়িয়ে পড়তে দেওয়া হয়নি। চিরকালের সমস্ত ঘটনাকে উপরের দোতলার চিলেকোঠার ঘরে বন্দি করে রাখা আছে। তাই তো ও ঘর সবসময় বন্ধ থাকে। সেইবার তোর বড় জেঠিমার সময় শুধু খোলা হয়েছিল। ওরে খোকা, ওর যে সধবা নারীর প্রতি বড়ই আকর্ষণ রে। লম্বা চুল, গা ভরা গয়না, লাল টুকটুকের শাড়ি, মাথা ভরা সিঁদুর, হাত জুড়ে থাকা শাখা পলার প্রতি টান খুব। বাছা, নিজের বউকে বাঁচা। মৃত্যুর আগে ডাইনি না হলেও মৃত্যুর পরে সে সাক্ষাৎ ডাইনিতে পরিণত হয়েছে। তবে একমাত্র ভালোবাসা দিয়েই তাকে আটকানো যাবে। সারা জীবন কেবল ভালোবাসার খোঁজ চেয়েছে, কিন্তু ভালোবাসা পায়নি। তার মানে এতগুলো মৃত্যু সবই ঋতুর হাতে হলো? হে ঈশ্বর, সে আমার ঋতুর ওপর ভর করে এতগুলো মৃত্যু ঘটালো। হে ঈশ্বর, তুমি এ কি করলে? আমার ঋতুর ওপর এত কেন অভিশাপ দিলে? হায় ঈশ্বর, এ কি হলো? এ কি হলো আমার? হাউ মাউ করে কাঁদতে লাগলো রাখাল। সখী রে, তুই আজ আমায় তোর সাথে করে নিয়ে যা। এই জীবনে অনেক সুখ করেছি, আর পারছি নে। ঋতুকে বাঁচতে দে, একরত্তি মেয়েটার দোষ নেই। শিগগির যা খোকা, আর দেরি করিস নে, এখন কান্নার সময় নয়। রাখাল তড়িঘড়ি ঘর থেকে বাইরে বেরিয়ে আসে, কিন্তু রান্নাঘরের দালান জুড়ে কোথায় ঋতু? সমস্ত শরীর দিয়ে ঘাম ঝরতে থাকে তার ভয়। সামনে পুকুর ঘাট পর্যন্ত ঋতুকে খুঁজতে যায়, কিন্তু সেখানেও সম্পূর্ণ ফাঁকা। বুকের ভেতরটায় তার তোলপাড় শুরু হয়। সমস্ত হিসেব পর পর মিলে যাচ্ছে তো এবার। সিঁদুরের কৌটো পড়ার দিন থেকে ঋতুর স্বভাব পরিবর্তন।
যে কটা রাতে ঘুমের মধ্যে ঋতুকে বিছানার পাশে পায়নি, তার পরের দিনই ঘটেছে মৃত্যুগুলো। শনিবারে মাংস খাওয়া, ঋতুর ঘন্টার পর ঘন্টা সময় ধরে আয়নার সামনে বসে থাকা, সব কিছুই সুন্দরভাবে মিলে যাচ্ছে। এবার সবটা এখন জলের মতো পরিষ্কার রাখালের কাছে। ঋতু, ঋতু, কোথায় তুমি? সাড়া দাও ঋতু। ঠিক সেই মুহূর্তে কি যেন একটা মনের মধ্যে হতেই সাথে সাথে সিঁড়ি দিয়ে প্রায় একরকম লাফিয়ে লাফিয়ে ছুটে রাখাল চিলেকোঠার ঘরটায় এলো। আর সেখানে গিয়েই দেখে দরজা হাট করে খোলা, আর নিজের শাড়ি পেঁচিয়ে ফাঁস দিচ্ছে গলায় তার আদরের স্ত্রী ঋতু। কেন কেন রুক্মিণী ঠাম্মা এসব কেন? আমি জানি আমার পূর্বপুরুষেরা তোমার সাথে এত খারাপ ব্যবহার করেছে, কিন্তু আমি তো তোমায় ভালোবাসি ঠাম্মা। হ্যাঁ, আমি জানি এই বাড়ির মেয়েদের প্রতি তোমার রাগ রয়েছে, কিন্তু ঋতু তো কিছুই জানে না বলো। ও ছাড়া আমার জীবনটা পুরো অন্ধকার হয়ে যাবে ঠাম্মা। আমি তোমার নাতি, আমার জন্য অন্তত একটুখানি দয়া করো। আমি তোমার কাছে হাত জোর করে বলছি, তোমার অন্তিম সংস্কারের ব্যবস্থা আমি নিজে করব, কিন্তু আমার ঋতুকে মেরো না। এমনকি এই গ্রামে তোমার জন্য, তোমার সাথে ঘটা অন্যায়ের জন্য তোমার কাছে সকলে ক্ষমা চাইবে, আমি কথা দিচ্ছি। তুমি বলো, এই সমস্ত মানুষগুলো কি আদেও কোনো দোষ করেছে? দোষ তো করেছে যারা ওই সময় ছিল, ওরাই তো আসল দোষী বলো। তুমি রুক্মিণী ঠাম্মা এতগুলো মৃত্যু ঘটালে ঋতুর হাত দিয়ে, ও তো বেচারি কিছুই জানে না। মেয়েটা তো নিজের হাতে একটা মাছ কাটতেও ভয় পায়। ঋতু রুক্মিণীর গলায় বলল, বড্ড ভালোবাসিস বল তুই তোর বউকে? আমি সারাটা জীবন তো এমনই ভালোবাসা চেয়েছিলাম, কখনো পাইনি। বুকের ভেতরটা আজও হাহাকার করে, বুঝলি? তোমাকে আমি খুব ভালোবাসি ঠাম্মা, ঋতুও বাসে, ও খুব ভালোবাসে। আর তোমার প্রিয় সঙ্গিনী আমাদের বড় ঠাম্মা, সেও তুমি অন্তঃপ্রাণ। তোমায় আমরা সারা জীবন মাথায় করে রাখবো। এই গ্রামে তোমার মূর্তি বসবে, গ্রামের সকলে সকাল সন্ধে তোমায় প্রণাম করে তোমার কাছে ক্ষমা চেয়ে প্রার্থনা করবে, পাপ কাটাবে। আমি কথা দিচ্ছি। তুমি একটিবার জন্য আমাদের সুযোগ দাও। এই নিরীহ মানুষগুলির ওপর আর অত্যাচার করো না, আর ওদের কষ্ট দিও না। কথাগুলো শুনে এবার ঋতুর শরীরে প্রবেশকারী রুক্মিণী কাঁদতে কাঁদতে বলল, আর কি চাই রাখাল? আর 5 জনের মতোই স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করতেই তো চেয়েছিলাম। আমার কপালে সুখ সইল না রে। ঋতুকে খুব ভালো রাখিস। আমি আবার আসবো তোর ঘরে, আবার। তখন না হয় মেয়ে হিসেবে আমায় যত্ন করিস, ভালোবাসা দিস। আজ ভোরবেলায় ঋতু ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছে। বুড়ি ঠাম্মা পুঁতিকে দেখা মাত্রই আনন্দে উৎসাহে বলল, এ তো সাক্ষাৎ রুক্মিণী গো, আমার বড় যা। যেমনি গায়ের রং তেমনি মুখশ্রী। ওগো আবার জন্ম হয়েছে। আপরে তুই যা, একবার তার চরণে মাথা ঠেকিয়ে নিয়ে আয়। আমি এবার নিশ্চিন্তে চোখ বুঝি। রাখাল তার সদ্যজাত শিশু কন্যাকে বুকে আঁকড়ে রেখে পরম যত্নে এসে দাঁড়ালো একটা পাথরের মূর্তির সামনে। নিচে বড় বড় করে লেখা রুক্মিণী দেবী। গ্রামে সকাল সন্ধ্যা এখন এই মূর্তির কাছে মানুষ এসে ধূপ দিয়ে যায়, হাত জোড় করে প্রণাম জানিয়ে ক্ষমা চায়। রাখাল ধীরে ধীরে তার পায়ের কাছে শুইয়ে দিল মেয়েকে। তারপর হাত জোড়ো করে কাঁদতে কাঁদতে বলল, আমি জানি তো তুমি আবার আমার কোল আলো করে এসেছো। বিশ্বাস করো, তোমার এই জন্মে তোমাকে এতটুকু কষ্ট পেতে আমি দেব না। আমি তোমায় বুকে করে আগলে রাখবো, এই কথা দিলাম। খুব খুব ভালোবাসবো, খুব। শুনছিলেন
লেখিকা সুদেষ্ণা ঘোষের কলমে গ্রাম বাংলার ভৌতিক কাহিনী মধ্যরাতের আতঙ্ক। রাখালের ভূমিকায় অঙ্কিত, ঋতুর ভূমিকায় আকাঙ্ক্ষা, বড় ঠাম্মার ভূমিকায় উর্মিতা, রুক্মিণী দেবীর ভূমিকায় শারদিয়া, রতন, গ্রামের মোড়ল ও পুরোহিতের ভূমিকায় শুভময়, অটোওয়ালা ও সাধুর ভূমিকায় আমি সম্রাট, মিঠুর মায়ের ভূমিকায় সৌমশ্রী, তিনটে গ্রামের লোকের ভূমিকায় সম্বুদ্ধ, অঙ্কিত ও রহস্য ত্রিবেণী চ্যানেল থেকে শুভঙ্কর এবং গল্প পাঠে সম্বুদ্ধ। শুভঙ্কর দেবনাথকে অশেষ ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। সাউন্ড এডিটিং, ডিজাইনিং, ফলি, ব্যাকগ্রাউন্ড মিউজিক, পরিকল্পনা ও পরিচালনায় অঙ্কিত, মিক্স অ্যান্ড মাস্টারিং অ্যান্ড মোশন গ্রাফিক্স দেবদত্তা, পোস্টার ও পাবলিসিটি শুভদীপ, সোশ্যাল মিডিয়া প্রমোশন অমিত, গল্প স্বল্প থিম সানি। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন রেগুলার আপডেটস পাওয়ার জন্য। আমাদের সাথে যোগাযোগ করতে হলে ডেসক্রিপশন বক্সে দেওয়া আমাদের ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম পেজে ইনবক্স করতে পারেন। গল্প স্বল্পর পরবর্তী গল্পগুলি আসবে খুব শীঘ্রই শুধুমাত্র ডেজ এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের ইউটিউব চ্যানেলে।